কমন একটা সমস্যা, বায়োলজি অনেক পড়ে যাই কিংবা আসলেই পারি কিন্তু পরীক্ষায় গিয়ে সৃজনশীলে ভালো নাম্বার তুলতে পারি না। এই সমস্যাটি কি অনেকের আছে না? ঠিক অনেকেরই আছে। তো এই সমস্যার সমাধানটা আজকে তোমাদেরকে ভাইয়া শিখিয়ে দিব। সাথে আছে তোমাদের প্রিয় সামিউল ভাইয়া, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ MBBS শেষ বর্ষে আছি। তো আজকে আমরা যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে কিভাবে তুমি টিচারকে খাতা প্রেজেন্ট করলে আসলে টিচার তোমাকে ইমপ্রেসড হয়ে সৃজনশীলের বেশি বেশি নাম্বার দিবে। ঠিক আছে, তুমি বায়োলজি বেশি পারো কিংবা বায়োলজি কম পারো, ঠিক আছে, এটাই হচ্ছে টেকনিক। সো বায়োলজিতে বেশি পারতে হবে এমন কোনো কথা না, বায়োলজি যতটুকুই পারো না কেন ততটুকুর মধ্যে থেকে তুমি অনেক ভালো একটা নাম্বার পাইতে পারবা যদি ভাইয়ার এই টেকনিকগুলো তুমি ফলো করো। আসো, রুল নাম্বার 1 না, রুল নাম্বার 0, বায়োলজিতে চিত্র আঁকা মাস্ট। বায়োলজি একটা সৃজনশীল লিখতেছো, এই সৃজনশীলের মধ্যে যদি কোনো কারণে চিত্র না থাকে, খুবই এক্সেপশন কিছু চ্যাপ্টার আছে যেমন জিনতত্ত্ব এবং বিবর্তন, এরকম কিছু এক্সেপশন চ্যাপ্টার ছাড়া কোনো চ্যাপ্টার এরকম নাই, খুব রেয়ারই চ্যাপ্টার যেখানে তুমি চিত্র নাই, চিত্র তুমি দিতে পারবা না। সো রুল নাম্বার 1 হচ্ছে তুমি সৃজনশীল যখন অ্যান্সার করবা তখন তোমাকে একটা চিত্র আঁকতে হবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই চিত্র তোমার খুব সুন্দর হওয়া লাগবে না, ঠিক আছে, পাবলো দা পিকাসোর মতো একদম সুন্দর ছবি তোমাকে ড্রয়িং করতে হবে না। এইখানে তোমার মূল কথাটা হচ্ছে কি বাবা, মূল কথাটা হচ্ছে লেভেলিং যাতে ঠিকঠাক থাকে, সব পার্ট যাতে প্রপারলি দেখাতে পারিস। যেমন হার্টের 4টা চেম্বার আছে, ঠিক আছে, তুই যদি পরীক্ষা হলে হার্টের 3টা চেম্বার দিয়ে আসিস তাহলে তো টিচার তোমাকে 0 দিবে, তাই না? তো মাথায় রাখতে হবে হার্টের 4টা চেম্বার যাতে আমি ঠিকভাবে দেখাইতে পারতেছি, ইম্পর্টেন্ট ট্রাইকাসপিড বাল্ব, বাইকাসপিড বাল্ব এগুলো যাতে দেখাইতে পারতেছি, এইটা হচ্ছে মূল টার্গেট। তোমার লেভেলিং ঠিক রাখলে তোমাকে টিচার নাম্বার দিবে। সো লেভেলিং ঠিকঠাক রেখে ছবির অতি কারুকার্য না করে চিত্র আঁকা শিখতে হবে। এবং এই ক্ষেত্রে তোমাদের একটা সাজেশন দিব, চিত্রের একটা খাতা মেনটেন করবা, ঠিক আছে। প্রিপারেশন স্টেজে যেই ছবিগুলো ইম্পর্টেন্ট সৃজনশীলে আসতে পারে সেটা কিন্তু তোমরা জানো, কিভাবে জানো আমি একটু পরে বলবো প্রিপারেশনের ক্ষেত্রে। সো সেইগুলো তুমি নোট করে রাখবা চিত্র, এবং সেগুলো প্র্যাকটিস করবা বেশি বেশি। সো চিত্র কিন্তু সব আসে না, সব লাগে না, যেগুলো আসে সেগুলো সহজভাবে কিভাবে আঁকা যায় এবং সবগুলো লেভেলিং ঠিকঠাক করে কিভাবে আঁকা যায় সেটা প্র্যাকটিস করবা। 2, পয়েন্ট করে করে লিখতে হবে, ঠিক আছে। এবং পয়েন্টের ক্ষেত্রে এই ছেলেরা বা মেয়েরা তোমাদেরকে একটা জিনিস শেখা, যেটা ভাইয়া প্রায় ক্লাস 4-5 থেকে মেনটেন করি, পয়েন্ট লেখার ক্ষেত্রে কখনোই টিচারকে আমি গুনতে দিই না কয়টা পয়েন্ট লিখছি। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম? যে আমি কখনোই টিচারকে গুনতে দিই না যে আমি আসলে কয়টা পয়েন্ট লিখছি। এতে করে যেটা হয়, আমার পয়েন্ট যদি কম হয়, আমি অনেক সময় যেটা হয় কি, আমার তো বেসিক ভালো, কনসেপ্ট সুন্দর করে লিখছি, এক কথাকে ঘুরে ঘুরে 10 বার লিখতে আমার ইচ্ছা করে না, তো আমি দেখা যাবে কি 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখছি। এখন আরেকজন লিখলো 10টা বা 12টা, সে আমার 5টা পয়েন্টে 12টা পয়েন্ট বানাইছে। এখন টিচার স্বাভাবিকভাবে তাকে নাম্বার দিবে বেশি যদি দেখে যে আমি 5টা লিখছি মাত্র। আরে এটা কোনো কথা হইলো? আবার আরেকজন লিখছে 12টা, তখন তাকে নাম্বার বেশি দিবে না? তাহলে যদি তোমার এরকম সমস্যা থাকে যে পয়েন্ট বাড়াইতে না পারো, ইন দ্যাট কেস এরকম করে করে বক্স করে করে যাবা। সো এইটাই বেসিক্যালি পয়েন্ট। এরকম 1, 2, 3 লেখার কোনো দরকার নাই, এই জিনিসটা মাথায় রাখবা। তুমি যদি পয়েন্ট অনেক বেশি লেখো সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা, বাট স্টিল রিকমেন্ডেড তুমি পয়েন্ট গুনতে দিও না। পয়েন্ট গুনতে দিলেই ঝামেলা, কারণ কোনো টিচারের কাছে 10টা পয়েন্ট অনেক পয়েন্ট, আবার কোনো টিচারের কাছে 10টা পয়েন্ট কোনো পয়েন্টে যাতেই পড়ে না, তাই না? তো এইটা মেনটেন করবা, যেটা আমি মেনটেন করে সবসময় আমার একদম পিএসসি থেকে লিটারালি ট্যালেন্ট পুলে ভিত্তি আমি মেনটেন করছি এবং বোর্ডে ভালো একটা র্যাঙ্ক আমার সবসময় ছিল। এরপরে আসো, ফাঁকা করে করে লিখবো। অনেকে আছে খুব চিপাই চিপাই লেখো। এখন বাবা ফাঁকা করে করে লিখলে যেটা হবে, এবং প্যারা করে করে লিখবা, যেমন ধরো একটা প্যারা লিখছো, একটু পরে ব্রেক দিবা, ব্রেক দিয়ে আরেকটা প্যারা লিখবা, সব একদম হিবিজিবি করে লেখার দরকার নাই। একটু স্পেস করে করে লিখলে টিচারদেরও পড়তে সুবিধা হয়। একটা প্যারায় টিক মার্ক দেয়, আরেকটা প্যারায় টিক মার্ক দেয়, আরেকটা প্যারায় টিক মার্ক দেয়, তখন মনে হয় যে তুমি অনেক কিছু লিখছো। বাট যখন একবারে একসাথে লেখো তখন একবারে টিচার টিক মার্ক দেয়, মনে হয় যে বহুত কিছু লিখছে, ভিতরে পড়তে ইচ্ছা করতেছে না কি লিখছে। সো একটু ফাঁক ফাঁক করে লিখবা যাতে টিচার পড়ার জন্য সুবিধা হয়। একটা কথা মনে রাখবা, তুমি টিচারকে তোমার খাতা কাটতে যতটা সুবিধা করে দিবা, টিচার তোমার নাম্বার দেওয়া ততটা সুবিধা করে দিবে। তুমি টিচারের জন্য সুবিধা করে দাও, টিচার তোমার নাম্বার পড়াটা সুবিধা করে দিবে। সো টিচার যাতে ভালোভাবে পড়তে পারে, তোমার হ্যান্ডরাইটিং যদি খুব ভালো না হয় তুমি একটু ফ্রেশ রাখার চেষ্টা করবা, কাটাকাটি কম রাখো এবং ফ্রেশভাবে ফাঁকা ফাঁকা করে লেখো, এবং চেষ্টা করবা একটু পরপর প্যারা দিতে, তাতে করে তোমার একই সাথে লেখাটা ফ্রেশ থাকলো, টিচারও পড়তে সুবিধা হইলো এবং তোমার পেজের সংখ্যা বাড়বে। এবং যত কথাই আমরা বলি না কেন, একটা টিচার যদি বলে যে না আমি পেজের ভিত্তিতে নাম্বার দিই না, ওনারও একটা সাইকোলজিক্যাল মেন্টালিটি থাকে যে এই বান্দা লিখছে 10 পেজ, এই বান্দা লিখছে
15 পেজ, আমি কাকে বেশি দিব? অবশ্যই যে 15 পেজ লিখছে। সো এই জন্য পেজ নাম্বার বেশি হওয়াটা কিন্তু একটা এখানে একটা ফ্যাক্টর, সো মাথায় রাখতে হবে। ওকে, এবং এখানে ফাঁকার পাশাপাশি তার মানে প্যারা করে করে লিখবা। ওকে, একটু পর পর প্যারা দিবা, একটু পর পর প্যারা দিবা, একদম অতিরিক্ত ফ্রিকুয়েন্ট প্যারা দিবা এমন কোনো কথা নেই, শুধু দিবা। ওকে, তারপরে আসো বায়োলজিতে কোনো তুলনা চাইলো তোমরা ছক করবা, এবং এই ছকে অনেকে একটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে কি ছকের মধ্যে শুধু পার্থক্য দাও ভাইয়ারা, এটা ঠিক না। যখন তোমাকে তুলনা করতে বলে তখন তোমাকে পার্থক্যও লিখতে হবে, মিলও লিখতে হবে, মিল এবং অমিল এটা নিয়ে হচ্ছে তুলনা। যদি কম্পেয়ার করে পার্সন এ এবং পার্সন বির মধ্যে, তাহলে তোমাকে মিলও লিখতে হবে, তোমাকে অমিলও লিখতে হবে। এই জিনিসটা আমাদের অনেকের জানার ভুল। যখনই তোমাকে কখনো তুলনা করতে বলবে, তোমাকে মিল, অমিল, সাদৃশ্য, বৈসাদৃশ্য দুটোই লিখতে হবে, এবং সেই ক্ষেত্রে ছক করে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, মিলের ক্ষেত্রে পয়েন্ট করে লেখার চেষ্টা করবা, আর অমিলের ক্ষেত্রে দুইটা কন্ট্রাস্ট ছক করে লেখার চেষ্টা করবা। ক্লিয়ার? আশা করি। এরপরে আসো গুড হ্যান্ডরাইটিং। ভাইয়া যতটুকু পারো, আমি জানি তোমার হাতের লেখা যদি খারাপ হয় তুমি চাইলেও আসলে পরীক্ষার টানে খুব ভালো হ্যান্ডরাইটিং দিতে পারবে না। আবার যাদের হ্যান্ডরাইটিং ভালো তারাও দেখা যায় কি হাতের খুব টানে থাকলে খুব ভালো হ্যান্ডরাইটিং যে হয় তা না, কিন্তু তারপরও যতটুকু ভালো হ্যান্ডরাইটিং হওয়া সম্ভব ঠিক ততটুকু হ্যান্ডরাইটিং ভালো রাখো, কারণ আলটিমেটলি এটা একটা ফ্যাক্টর, সাইকোলজিক একটা ফ্যাক্টর তোমাকে ভালো স্টুডেন্ট হিসেবে মার্ক করা। কারণ সাধারণত সামনের সারির স্টুডেন্টরা বা ভালো স্টুডেন্টদের হাতের লেখা ভালো থাকে। সো তোমার খাতা কার কাছে পড়তেছে তুমি জানো না, তোমার হয়তো কলেজের খাতা হয়তো তোমার স্যার দেখতে পাচ্ছে, কিন্তু তোমার যখন বোর্ডের খাতা, আসলে তোমাকে জাজ করার ওয়ে হচ্ছে তোমার হাতের লেখা, তুমি কিভাবে প্রেজেন্ট করতেছো, তাই না? এবং প্রেজেন্টেশনের বিষয়ে আরেকটা কথা বলি, কালার পেন ইউজ করবা। যেমন 1 নং প্রশ্নের উত্তর একটু কালার পেন দিয়ে লেখো, ঠিক আছে? যেমন আমি যদি তোমাদেরকে একটু বলি, যেমন একটু আমি এখানে কালার পেন দিয়ে লিখলাম যে ধরো 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? এখন এটা লেখার পরে তোমার একদম সোজা টান দিতে পারো, অথবা একটা জাস্ট লাইন করে চলে গেলা। এখন অতিরিক্ত নকশা করারও দরকার নেই, এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এরপরে প্রথম সৃজনশীল লিখবা ক। এখন অনেকে কি করে, ক এখানে লেখে তারপর লেখে, খ এখানে লেখে তারপর এখানে লেখে। এখানে একটা বড় সমস্যা কি জানো, তোমাদেরকে এটা বলে দিই। অনেক সময় টিচাররা মার্ক দিতে ভুলে যায়। যেমন ক দেখার পরে ক এর সাথে যে খ এমনভাবে লেগে গেছে, টিচার আর খেয়াল করে না যে ক এবং খ মানে দুইটা যে আলাদা প্রশ্ন, একসাথে দুইটা টিকমার্ক দিয়ে দিতে পারে। তো সেই জন্য এটা যাতে ভুল না হয়, কিংবা খয়ের সাথে গয়ের খুব মিক্সার হয়ে যেতে পারে, সো এক পাশে ক খ গ না লিখে যেটা করবা তোমরা, এই কাজটা মেনটেন করবা, যেটা আমি একদম প্রায় 5 বা 6 থেকে এই জিনিসটা 6 থেকে, সরি 5 তো হয় না, আমরা মানে সৃজনশীল আসছে হচ্ছে 6 থেকে, 6 কিংবা 7 থেকে আমি যে কাজটা করতাম, আমাকে একটা টিচার শিখিয়েছিল যে বাবা এই ভুলটা আসলে আমরা টিচারদেরই হয়, টিচারে আমাদেরকে বলছে যে এই ভুলটা আমাদের টিচারদেরই হয়, কিন্তু এই ভুল আমার টিচারদের যদি হয়ে যায়, তোমার নাম্বার যদি একবার কাটা হয়ে যায়, নাম্বার কমেই যায় বোর্ড খাতা হইলে, তোমার তো কিছু করার থাকবে না। সো তুমি যেটা করবা, ক এখানে লিখে লেখলা, ঠিক আছে? লেখার পরে এইভাবে লেখো, খ কালার পেন দিয়ে লিখলা, তারপর এখানে উত্তর লিখলা, তারপর লেখার পরে আবার গ, ঠিক আছে? বুঝা গেল? এই ক্ষেত্রে আরেকটা জিনিস ভালো কি জানো, তুমি যদি 1 গ লেখো, 1 খ লেখো, 1 গ লেখো, তাহলে কত নাম্বার প্রশ্নের গ সেটাও টিচারের কাছে ক্লিয়ার, কোনো কারণে টিচার যদি হিসাব মিলাতে না পারে। এখন আমি জাস্ট বলতেছি তোমার অ্যাক্সিডেন্টের কথা, ঠিক আছে? যাতে কোনোভাবেই তোমার পরীক্ষার নাম্বারটা যাতে না কমে। আমরা তো এটাই আজকে আলোচনা করতেছি, কিভাবে তোমার সৃজনশীলের নাম্বারটা যতটুকু সম্ভব বুস্ট আপ করা যায়। এগুলো একটা ভালো ছাত্রের বৈশিষ্ট্য। এই ভালো ছাত্রের বৈশিষ্ট্য তুমি যদি তোমার খাতার মধ্যে প্রেজেন্ট করতে পারো, তোমাকে টিচার নাম্বার না দিয়ে কই যাবে। কারণ আমরা যতটাই বলি না কেন আমরা জাজমেন্টাল না, টিচাররা সবচেয়ে বেশি জাজমেন্টাল। তোমাকে তোমার রোল নাম্বার দিয়ে জাজ করে, তোমাকে তোমার হ্যান্ডরাইটিং দিয়ে জাজ করে, কি দিয়ে জাজ করে না ভাই। যত কিছু আমরা বলি না কেন যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার, বাট বুকস আর অলওয়েজ দেয়ার ফর দ্য জাজমেন্ট। কাভার না থাকলে এটা কোন সাবজেক্টের উপরে আমি বুঝবো কিভাবে? সো যত কথাই বলি না কেন, সমাজ অনেক সময় অনেক মানে মিষ্ট করে সুমিষ্ট করে অনেক কথা বলে, বাট এটা আসলে বাস্তবতা না, বাস্তবতা একটু হার্শ। তোমাকে জাজমেন্ট করবেই। সো জাজমেন্টে যাতে এই ভালো স্টুডেন্টের কোয়ালিটিগুলো যাতে ফুটে আসে, সেগুলোই তোমাদেরকে আজকে শিখাই দেওয়ার চেষ্টা করেছে, এবং যারা এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে যাবে ইনশাল্লাহ কিছু না কিছু তারা শিখে যাবে। আসো
তোমার খাতার ওভারঅল প্রেজেন্টেশনের কথা তো আমি বললাম। এখন তোমার প্রিপারেশন যদি খারাপ থাকে তুমি কখনোই কি সৃজনশীলে ভালো করতে পারবা? সম্ভব না। তুমি বানায় চিত্র আঁকবা, বানায় অনেক লেখা লিখবা, হ্যাঁ হয়তো কয়েক নাম্বার পাইতে পারো, টিচার হয়তো তোমার কালি খরচের নাম্বার দিতে পারে, ঠিক আছে, কালি খরচের নাম্বার, বাট ওইটার জন্য তোমাকে ওই A+ দিবে না। তাহলে আমাকে যদি ভালো নাম্বার পাইতে হয় তাহলে আমার প্রিপারেশনটাও সেরা লেভেলের করতে হবে। এবং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই টেস্ট পেপারকে প্রাধান্য দিব। কাকে প্রাধান্য দিব? টেস্ট পেপার, মেইরিজি, এগুলোকে প্রাধান্য দিব। আমরা দেখব বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্নে কি কি টপিক থেকে একটা চ্যাপ্টারের প্রশ্ন আসছে। যেমন একটা চ্যাপ্টারে হাতে গোনা 4টা বা 5টা টপিক থেকে গ এবং ঘ এর প্রশ্নগুলো হয়, এবং একটা চ্যাপ্টারে হাতে গোনা 15 থেকে 20টা টপিকের উপর থেকে অনুধাবন এবং জ্ঞানের প্রশ্ন হয়। এটা আমি লিখে দিতে পারবো, ঠিক আছে। প্রতিটা চ্যাপ্টারে এরকম অন এভারেজ 15 থেকে 20 বা হাইয়েস্ট গেলে 20 থেকে 25টা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের এরিয়া বা টপিক বলে দেওয়া সম্ভব, এবং মাত্র 5 থেকে 6টা সৃজনশীলের টপিক বলে দেওয়া সম্ভব প্রত্যেকটা চ্যাপ্টারে, এবং কিছু কিছু চ্যাপ্টারে এর থেকেও কম হবে। তাহলে ওই টপিকগুলো অ্যানালাইসিস তুমি করতে হইলে তোমাকে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো মানে অ্যানালাইসিস করতে হবে। এরপরে অবশ্যই তোমার শুধু নিজের পড়ে গেলা বুঝলা না কিছু, বাট এটা পরীক্ষার হলে গিয়ে তুমি উগলা দিতে পারবা না। কারণ আমরা যখন কোনো প্রপার আন্ডারস্ট্যান্ডিং ছাড়া কোনো কিছু মুখস্থ করি তখন সেই মুখস্থটা আমার বেশি দিন মনেও থাকে না, এবং খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করে খাতায় লেখা যায় না। তাহলে সেই ক্ষেত্রে আমার নলেজটা আমাকে গেইন করতে হবে, আমার প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে বায়োলজিটা পড়তে হবে, ঠিক আছে। সো প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে বায়োলজি যদি পড়তে হয়, এখানে তোমার একটা গুড টিচার বা ভালো টিচারের ভূমিকা। সো তুমি যার কাছে বায়োলজি পড়তেছো না কেন, অবশ্যই মেক শিওর করবা সে যাতে একটা ভালো বায়োলজি টিচার হয়, যে তোমাকে বায়োলজি বুঝায় পড়াবে, সেইটা আবার কিভাবে তুমি মনে রাখবা পরীক্ষার হল পর্যন্ত সেটা টেকনিক পর্যন্ত ধরায় দিবে, এবং কোন কোন টপিকগুলো পড়তে আসতে পারে পরীক্ষায় সেগুলো সহ ধরায় দিবে। তাহলে এই সকল জিনিসপত্রগুলো যার মধ্যে থাকবে অবশ্যই সেই বায়োলজি টিচারকে চুজ করে নেবা। তো শেষমেশ ভাইয়া নিজের কোর্সে একটা মার্কেটিং করে যাব, সেটা হচ্ছে ভাইয়ার বেসিক টু অ্যাডভান্স বায়োলজি কোর্স অলরেডি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সো 1 মে থেকে আমাদের লাইভ ক্লাসগুলো স্টার্ট। এখানে আমি বায়োলজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পুরো সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করে দিব। এটার বিস্তারিত যদি তোমার জানতে হয় ডিসক্রিপশন চেক করো, কোর্স রুটিন সহ সব কিছু দেওয়া আছে। তোমার যদি মনে হয় ডেমো ক্লাসগুলো দেখে এনরোল করবা, ইনশাল্লাহ এনরোল করে ফেলো, তোমার কোনো আফসোস থাকবে না। বায়োলজির কমপ্লিট সিলেবাস, বায়োলজির সমস্ত ভয়, বায়োলজির সমস্ত সমস্যা এই একটা কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া। সো এখান থেকে আজকে এইভাবেই বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবার ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।